বাংলাদেশের বর্তমান প্রেক্ষিত কি? এখন একাধারে হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, আর মাসুদ কামাল ভাই যেটা বললেন যে সরকার তার আয়ের জায়গাটার দিক তাকালেই তো বুঝতে পারে যে তার ব্যয় কতটুকু করা উচিত, এবং কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথস বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সেই জায়গাটা কেন সরকার মানছে না? আমাদের কি মনে হচ্ছে আবার ব্যয় সংকোচনের জায়গাটা যখন আসে, আসলে আমাদের রোল মডেলের জায়গাটাই কি হবে? যেমন স্টেট, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা যদি ভালো হয়ে যায়, তো সকল প্রতিষ্ঠানের উপর তার একটা পজিটিভ স্পিল ওভার ইফেক্টস পড়ে। এখন রাষ্ট্রের এই মানুষগুলাকে যখন দেখেন দুর্নীতি করছে, অপচয় করছে, তখন তার সংস্কৃতিটাও কিন্তু এই সমাজের মধ্যে ছুটে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ব্যয় সংকোচনের কথা বলছেন, এখন একটা জায়গায় আপনি শুধু চিন্তা করেন, অ্যাডমিন ক্যাডারদের জন্য আপনি গাড়ির ফেসিলিটি দিচ্ছেন, আপনারা নিজস্ব গাড়ি বাদ দিয়ে বলা হচ্ছে, ইভেন শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা নিজে পার্লামেন্টে বলেছে যে তাদের জন্য গাড়ির সুবিধা দিলাম, কিন্তু সরকারি দপ্তরে তেলের খরচ কমে নাই। তার মানে কি? গাড়ির ফ্যাসিলিটি দিচ্ছেন, প্রত্যেককে 50 থেকে 70 হাজার টাকা অন এভারেজ অ্যাডভান্টেজ পাচ্ছে, কিন্তু সরকার যেখানে তেলের খরচ কমবে সেখানে এই গাড়িগুলা, সরকারি গাড়িগুলা চলছেই। তার মানে যথেষ্টভাবে একজনের 3টা থেকে 4টা করে গাড়ি থাকে, একজন যখন প্রজেক্টে থাকে তার এই গাড়ি, তারপরে অন্যান্য, আমরা কিন্তু এগুলা দেখে আসছি। অতএব সেই জায়গাগুলাকে লাগাম টেনে না ধরলে সরকার সংকোচন কোথায় করবে? এখন প্রশ্ন হচ্ছে সরকারি দপ্তরে জানেন প্রত্যেক সময় বলা হয় বিদ্যুৎ সংকোচনের জন্য একটু অফিসে যেন এসি বন্ধ থাকে, এই ধরনের কথা বলে, কিন্তু আজ পর্যন্ত এই 54-55 বছরের ইতিহাসে কোনো সরকারই প্রতিষ্ঠা করতে পারে নাই এই বন্ধ থাকাকালীন সময়ে সরকারি দপ্তরে এত কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার হতো, আর বন্ধ থাকার কারণে আমরা যে সংকোচনের কথা বলছি এই পরিমাণ ব্যবহার করি। এই ধরনের প্রেসিডেন্টস যদি, এক্সাম্পল যদি জাতির কাছে পূরণ, আমি বলবো উপস্থাপন না করে, তাহলে কিন্তু এই সরকারের প্রতি যে বিগ কোয়েশ্চেন মার্ক সেটা থেকে যায়। এখন প্রশ্ন আসছে যে কনটেক্সটে আজকের আলোচনা, সরকার এই মুহূর্তে কি করা উচিত? আমরা জানি যখন ক্রাইসিস আসে সংযম হতে হয়, কিন্তু সংযমটা কে হবে, ব্যক্তি না রাষ্ট্র? এখন প্রশ্নটা আসছে, যখন রাষ্ট্রের প্রশ্ন আসে, রাষ্ট্রকে অনেক সময়, আমি যদি অর্থনীতি বুঝে থাকি, অর্থনীতি আলোচনা করে থাকি, রাষ্ট্রকে সেই সময় অনেক সময় সংযোগী না হয়ে খরচ বাড়াতেও হয়। যদি জন মেইনার্ড কেইনস, ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স, সমষ্টিক অর্থনীতির জনক, উনাকে যদি বিলিভ করেন, যেটা আমেরিকা ল্যাসিফেয়ার ইকোনমি, মুক্ত বাজারের ফাদার বলা হয়, জনক বলা হয়, কিন্তু তারা যখনই বিপদে পড়ে তখন দেখবেন রাষ্ট্রের খরচ বেড়ে যায়। এখন আমাদের জায়গাটা হচ্ছে, রাষ্ট্র এখন বাজেট যে পরিকল্পনা সেটা 9,30,000 কোটি টাকা। এখন স্বাভাবিকভাবে আপনার কাছে মনে হবে এ বিশাল বাজেট কোথায়? মানে হচ্ছে সরকারের আর্থিক সক্ষমতার জায়গা দুর্বল। আপনি যদি IMF এর শর্তের কথা বলেন, গত ডিসেম্বর 2025 সাল পর্যন্ত 2,47,000 কোটি টাকা রেভিনিউ কালেকশন করার কথা, সেখানে NBR মাত্র কালেকশন করেছে 1,44,000 কোটি টাকা, 82,000 কোটি টাকা পিছনে আছে। অতএব আমরা বুঝি রাজস্ব খাত যে বিরাট সংস্কারের দরকার, কিন্তু আপনি যদি পার্লামেন্টে বিলগুলা দেখেন, সেই রাজস্ব খাতের সংস্কার সেটা চলে গেল, যে আমরা যে নীতি এবং দুটো ভাগ করতে চেয়েছি ব্যবস্থাপনা, সেটার দিকে কিন্তু সরকার এগুচ্ছে না। আবার দেখেন, বলা হচ্ছিল IMF এর শর্ত, সেটা আমরা সবাই চাই যে সরকারের যে ব্যাংকগুলা, সোনালী জনতা, অগ্রণী, রূপালী, তার যে খেলাপি ঋণের পরিমাণ 10% কমিয়ে আনতে হবে। কথা হচ্ছে, আপনি যদি এই সব জায়গায় প্রভাব ফেলেন, রাষ্ট্র এমনিতেই ভালো হয়ে যাবে। আর এই সব সেক্টরগুলা যদি দুর্বল রাখেন, রাষ্ট্রের বোঝা সেই জনগণের ঘাড়ে পড়ে। মাথাবাড়ি প্রশাসন তো আমাদের রয়েছে। জি, এই যে মাথাবাড়ি, জি, অনেক জায়গা, অনেক সংস্থা আছে যেখানে আপনার আসলে মানে কি হচ্ছে আমরা জানি না, অথচ বিশাল বড় ব্যয় সেখানে ব্যয় হচ্ছে। তো এই বিষয়গুলো তো আসলে মানে আমরা যদি ব্যয় সংকোচনের কথা বলি, তাহলে তো সেগুলো সবার আগে আমলে আনতে হবে। যে আমি এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আরো বিস্তারিত শোনার জন্য পরবর্তীতে আসবো।